কনগ্রেচুলেশন বাংলাদেশ অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়াকে হারিয়ে 59 রানে হারিয়ে শিরোপা ধরে রেখেছে কারণ গত বছরও বাংলাদেশ এশিয়া কাপের শিরোপা জিতেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশ এমন একটা অবস্থায় যাচ্ছিল ব্যাটিং সাইডে, আমার কাছে মনে হচ্ছিল যে এই জয়টা আসলে মানে হাতছাড়া হয়ে যাচ্ছিল। 198 রানের টার্গেট টিম ইন্ডিয়া জিতে যাবে এবং সেই লক্ষ্যে টিম ইন্ডিয়া ভালো ব্যাট করছিল। 73 রানে মনে হয় 3 উইকেট ছিল টিম ইন্ডিয়ার। 73 রানে 3 উইকেট। সেখান থেকে মোটামুটি আমি ভাবছিলাম যে খেলা আসলে ছুটে গেছে হাত থেকে, বাংলাদেশের চলে যাচ্ছে, টিম ইন্ডিয়া জিতে যাবে। পরবর্তীতে বাংলাদেশের কি নাম, ইমন, ওই যে 1 ওভারে 2টি উইকেট নিল এবং তার পরের আরেকটা ওভারে তার 3টি উইকেট নিল। সেইখানে আসলে 73 রানে 3 উইকেট থেকে 85 রানে, সম্ভব 85 বা 84 রানে টিম ইন্ডিয়ার 6 উইকেট। খেলাটা আসলে টিম ইন্ডিয়া ওই সময় হেরে গেছে। আপনার 100 রানের ভিতরে আবার 7 উইকেট। তো সেইখানে যখন 3টা উইকেট পর পড়ে গেল, টিম ইন্ডিয়া সেই ধকলটা আর সামলাতে পারে নাই। তখনই ম্যাচ হাত থেকে ফসকে গেছে, বাংলাদেশ পুরো নিয়ন্ত্রণে চলে আসছে ওই সময়। ব্যাটিংয়ে বাংলাদেশ খুব বেশি একটা ভালো করতে পারে নাই। যারা নিয়মিত রান করছিল, বাংলাদেশ দলের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম সেঞ্চুরিও পেয়েছিল এই সিরিজে। তো সে এবং ওপেনাররা যখন খুব তাড়াতাড়ি আউট হয়ে গেল, তখন আসলে এই রানটাও হওয়া একেবারে অবিশ্বাস্য মনে হচ্ছিল যে 160 রানে হয়তো বাংলাদেশ অল আউট হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে ছোট কিছু পার্টনারশিপ দেখলাম, ভালো ছোট কেমিয়ে হলো, দলের রানকে আপনার এই যে 200-র কাছাকাছি 198 রানে নিয়ে গেছে। বাংলাদেশ 2বার জিতলো এশিয়া কাপ, কিন্তু তার আগে টিম ইন্ডিয়া এমন একটা পজিশনে চলে গেছিল, এশিয়া কাপ মানে টিম ইন্ডিয়ার, অনূর্ধ্ব-19-এর এশিয়া কাপ মানে টিম ইন্ডিয়া জিতে যাবে। তো সেইখান থেকে বাংলাদেশ ভাগ বসিয়েছে, পরপর 2টা কাপ আমরা জিতলাম। এখন আসলে ওদেরকে পরিচর্যা করতে হবে, নার্সিং করতে হবে। এই অবস্থা থেকে কিন্তু এই যে জেসওয়াল কিংবা এই যে শুভমান গিল, এরা কিন্তু অনূর্ধ্ব-19-এ বাংলাদেশ কিন্তু ওদেরকে হারিয়েছিল। সেখান থেকে ওদের টেকনিক্যালি এত ইমপ্রুভ, এই যে জেসওয়াল বলেন, শুভমান গিল বলেন, এরা টেকনিক্যালি, নীতিশ কুমার রেড্ডি এত টেকনিক্যালি ইমপ্রুভ করে পরবর্তীতে, আর আমাদের ব্যাটসম্যানরা পরবর্তীতে হারিয়ে যায়, যার কারণে তাদের সাথে আমাদের পার্থক্য অনেক বেশি হয়ে যায়। ন্যাশনাল টিমে যখন খেলে আমরা রান পাই না, ওরা রানের পর রানের ফুয়ারা, রানের পাহাড় তৈরি করে। সো সেই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-19-এ যারা খেলছে তারাই তো আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমে একসময় খেলবে, তাই না? তাদেরকে নার্সিং করতে হবে, তাদের কোন জায়গায় তাদের লেকিংস আছে, এই লেকিংসগুলো ঠিক করতে হবে দায়িত্ব নিয়ে। তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থে ন্যাশনাল টিমে ভালো প্লেয়ার পাবে। আর না হয় যদি এদেরকে এইভাবে ছেড়ে দেওয়া হয়, যেমন আকবর আলী বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল অনূর্ধ্ব-19-এর, সে এখন পর্যন্ত ন্যাশনাল টিমে ঢুকতে পারে নাই। কেন পারে নাই? তার সাথেই তো জেসওয়াল খেলছে, তাই না? সে তো এখন টেস্ট ক্রিকেটে অন্যতম শক্তি ভারতের। তো বাংলাদেশের কেন হয় না? ওরা ওই জায়গাটায় নার্সিং করে, লেকিংসগুলো নিয়ে কাজ করে, অনেক বেশি প্রচুর ম্যাচ খেলে ওরা। বাংলাদেশ ন্যাশনাল টিমে না খেলতে পারলে ম্যাচ খুব কম খেলে, টুর্নামেন্ট খুব কম খেলে। সেই জায়গাটায় বাংলাদেশ কাজ করতে হবে, অনেক বেশি ম্যাচের আয়োজন করতে হবে, টুর্নামেন্টের আয়োজন করতে হবে এবং প্লেয়ারদেরকে লেকিংস কোথায় আছে এগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে বাংলাদেশ ভালো প্লেয়ার পাবে। আদারওয়াইজ 2-1টা ট্রফি দিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন সম্ভব না। তবে আজকের এই দিনে আমি নেতিবাচক কথা বলতে চাই না। আমি বলতে চাই বাংলাদেশ যেন শিরোপা যেমন ধরে রেখেছে এবছর, আগামী বছরও যেন ধরে রাখতে পারে। এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত একটা ট্রফির
পর থেকেই আবার নতুন করে চিন্তা করতে হবে, নতুনভাবে দল সাজাতে হবে, কে কে থাকবে, কে কে অনূর্ধ্ব-19 পেরিয়ে 20-এ চলে যাবে, আবার কাকে দলভুক্ত করা হবে, তাদেরকে নিয়ে প্ল্যান প্রোগ্রাম সাজানো উচিত। তাহলেই বাংলাদেশ নেক্সটে আবার শিরোপা ধরে রাখতে পারবে। যাই হোক, বাংলাদেশের সকল প্লেয়ারদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, কনগ্রাচুলেশন বাংলাদেশ। আশা করি এই জয়ের ধারা অব্যাহত থাকবে, ধরে রাখবে, এবং পরবর্তীতে যেন ন্যাশনাল টিমে ওরা ভালো করতে পারে, সে যেন সবাই যেন সুযোগ পায়। ভালো ভালো প্লেয়ার যারা উঠে আসছে তাদের লেকিংসগুলো কি বলে ফুলফিল করে, তাদের যেই রিকভারি করার দরকার, নার্সিং করার দরকার, ওই নার্সিং শেষে তারা যেন ভালো দল পায় এবং বিপিএলেও যেন দল পায়, এই কামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।